কমলা, আজ আবার মাঠে একটু আগে যেতে হবে। এই জমিটা যদি ঠিকমতো চাষ করতে পারি তাহলে হয়তো এইবারের ফসল ভালো হবে আর আমাদের সংসারে একটু স্বস্তি আসবে। তুমি সারাদিন রোদে পুড়ে এত কষ্ট করো, কিন্তু হাতে টাকাই থাকে না। তবুও তোমার মুখে কোনো অভিযোগ নেই, এই সাহসটাই আমাদের ভরসা। বাবা, তুমি কি আজ খুব দেরি করে ফিরবে? আমি তোমার সঙ্গে মাঠে যেতে চাই, দেখতে চাই তুমি কিভাবে এত বড় জমি একা একা চাষ করো। তুই এখন ছোট, তোর কাজ হলো পড়াশোনা করা, যাতে বড় হয়ে তোর বাবার মতো কষ্ট করতে না হয়। বাবা, তুমি প্রতিদিন এত পরিশ্রম করো, কিন্তু আমাদের বাড়িতে তবুও হাসি থাকে। এটাই আমাদের সবচেয়ে বড় সম্পদ। হ্যাঁ, গরিব আমরা ঠিকই, কিন্তু মনটা ধনী, এই কথাটা ভুললে চলবে না। যতদিন তোমরা পাশে আছো ততদিন আমার কোনো কষ্টই কষ্ট মনে হয় না। বাবা, হোলি তো দরজায়, এইবার কি আমরা একটু রং খেলতে পারবো? বাবা, এই মুহূর্তে হাতে 1 টাকাও নেই, ফসল কাটার আগে তো কিছুই পাওয়া যায় না। আমি বেশি কিছু চাইছি না বাবা, সামান্য একটু রং পেলেই আমি খুশি হয়ে যাব। মোহন, তোর বাবার অবস্থা তো তুই জানিস। এখন যদি টাকা দিই তাহলে মহাজনের ধার শোধ করব কিভাবে? ভাই, কষ্ট করিস না, আমরা বাড়িতেই ফুল থেকে রং বানিয়ে নেব, তাতে তো আনন্দ কম হবে না? কিন্তু সবাই যখন বাজারের উজ্জ্বল রং নিয়ে খেলবে, তখন আমি কি সবার সামনে লজ্জা পাবো না? তোর চোখের এই কষ্টটাই আমার বুক ভেঙে দেয় রে, কিন্তু পরিস্থিতি যে আমাকে অসহায় করে রেখেছে। ভগবান আছেন, তিনি নিশ্চয়ই কোনো পথ বের করবেন। বিকেলে রঘুনাথ সাহা গোপালের বাড়িতে আসে তার ধারের টাকা চাইতে। গোপাল, অনেক দিন হলো ধার নিয়েছ, এবার তো টাকা শোধ করার সময় হয়েছে, না হলে কিন্তু সুদ বাড়তেই থাকবে। মহাজন মশাই, আর একটু সময় দিন, ফসল কাটলেই সব শোধ করে দেব। এই কথা তো তুমি গত বছরও বলেছিলে, কিন্তু আমি তো দান খয়রাতি করতে বসিনি। আমরা কখনো পালিয়ে যাইনি, আপনার টাকা আমরা শোধ করবই। শুধু কথা বলে লাভ নেই, টাকা চাই, না হলে জমিটাই আমাকে লিখে দিতে হবে। আপনি কেন আমাদের এত কষ্ট দিচ্ছেন? আমরা কি ইচ্ছে করে টাকা দিচ্ছি না? চুপ কর মোহন, বড়দের সাথে এভাবে কথা বলতে নেই। দেখে রাখো, হোলির আগেই টাকা না দিলে কিন্তু ভালো হবে না। রাতে সবাই খাওয়ার পর মাথায় অনেক বেশি চিন্তা নিয়ে চুপচাপ বসে আছে। শুনছ, যদি সত্যি জমিটা নিয়ে নেয় তাহলে আমরা কোথায় যাব? এই জমিটাই তো আমাদের সব, এটা চলে গেলে আমরা পথে বসে যাব। বাবা, তুমি এত চিন্তা করো না, আমরা সবাই মিলে কাজ করব। আমি স্কুলের পর মাঠে তোমার সঙ্গে কাজ করব, তাহলে হয়তো ফসল বেশি হবে। না রে, তোর পড়াশোনাই এখন সবচেয়ে বড় কাজ। ভগবান কৃষ্ণ নিশ্চয়ই আমাদের পরীক্ষা নিচ্ছেন, কিন্তু তিনি আমাদের ছেড়ে দেবেন না। হোলির আগুনে যেমন সব অশুভ পুড়ে যায়, তেমনি আমাদের দুঃখ একদিন পুড়ে যাবে। হে ভগবান, শুধু আমার পরিবারটাকে রক্ষা করো। অপ্রত্যাশিত বিপদ, হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়, মাঠের কিছু ফসল নষ্ট হয়। পরদিন সকালে মাঠে নষ্ট হয়ে যাওয়া ফসলের দিকে তাকিয়ে গোপাল আর কমলা চুপ করে বসে আছে। এই জমিটায় কত স্বপ্ন বুনেছিলাম, ভাবছিলাম এইবার হয়তো সব ধার শোধ হবে, ছেলে মেয়ের মুখে হাসি ফুটবে। কিন্তু দেখো কমলা, সব যেন এক ঝড়ে ভেসে গেল। সব তো ভেসে যায়নি, কিছু ফসল এখনো দাঁড়িয়ে আছে, আর তুমি তো ভেঙে পড়নি। এই দুটো জিনিস থাকলেই আবার ঘুরে দাঁড়ানো যায়। হে ভগবান, এত কষ্টের পরিশ্রম এভাবে নষ্ট হয়ে গেল। এখন যা বেঁচে আছে সেটাই আমাদের আশা। আমরা ভেঙে পড়লে চলবে না, এই ঝড়ের পরই হয়তো রোদ উঠবে। ভয় পেও না, সব ফসল নষ্ট হয়নি। মহাজনের শেষ হুমকি। রঘুনাথ আবার বাড়িতে আসে, মুখে কড়া ভাব। গোপাল, শুনেছি তোমার ফসলের অনেকটা নষ্ট হয়েছে, এবার তো টাকা দেওয়া আরও কঠিন হবে, তাই না? হ্যাঁ, ক্ষতি হয়েছে, কিন্তু যা বেঁচে আছে তা দিয়ে চেষ্টা করব সব শোধ করতে। চেষ্টা নয়, আমার হাতে টাকা চাই, না হলে হোলির পরদিনই জমির কাগজে সই করিয়ে নেব।
মানুষের বিপদে একটু সহানুভূতি দেখানো কি এত কঠিন? ব্যবসায় সহানুভূতি দেখালে নিজের পকেট ফাঁকা হয়ে যায়। একদিন আপনি বুঝবেন কষ্ট কাকে বলে। তুই চুপ কর মোহন। দেখে নিও, হোলির রং তোমাদের জন্য কালো হয়ে যাবে। টাকার কথা চিন্তা করে কমলা আলমারি খুলে তার বিয়ের সময়কার একমাত্র সোনার নাকছাবি বের করে। এই নাকছাবিটা আমার মায়ের দেওয়া, বিয়ের সময় আশীর্বাদ হিসেবে দিয়েছিলেন, কিন্তু যদি এটা বিক্রি করলে সংসার বাঁচে তাহলে এটাই ঠিক। না কমলা, তোমার স্মৃতির জিনিস বিক্রি করে আমি শান্তি পাবো না। স্মৃতি দিয়ে পেট ভরে না, সংসার আগে গয়না পরে। মা হওয়ার মানে ত্যাগ করা, আর তোমাদের মুখে হাসি দেখাই আমার আসল অলংকার। মা, তোমার শেষ গয়নাটাও চলে যাবে। মা, আমি বড় হয়ে তোমার জন্য অনেক গয়না কিনব, কিন্তু এখন তুমি এটা দিও না। তোমার এই ত্যাগ আমি কখনো ভুলব না। এই ত্যাগই আমাদের একদিন সুখ এনে দেবে। ভগবান সব দেখছেন, তিনি নিশ্চয়ই এই ত্যাগের মূল্য দেবেন। অপ্রত্যাশিত সুযোগ। পরদিন বাজারে গোপাল শুনতে পায় সরকার কৃষকদের জন্য নতুন বীজ ও সাহায্য দিচ্ছে। এই বছর যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য বিশেষ সহায়তা দেওয়া হবে। আবেদন করলে কিছু টাকা ও ভালো মানের বীজ পাওয়া যাবে। সত্যি? তাহলে হয়তো নতুন করে শুরু করার সুযোগ পাবো। হ্যাঁ, তবে শর্ত একটাই, সততার সঙ্গে কাগজপত্র জমা দিতে হবে। আমি কখনো মিথ্যা বলিনি, তাই মাথা উঁচু করে আবেদন করব। আজ অনেক দিন পর মনে হচ্ছে অন্ধকারের শেষে আলো আছে। কয়েকদিন পর গোপাল সরকারি সহায়তার ভালো মানের বীজ নিয়ে মাঠে দাঁড়ায়। এই বীজগুলো শুধু ফসলের বীজ নয়, আমাদের নতুন জীবনের বীজ। যদি এগুলো ঠিকমতো বড় হয় তাহলে হয়তো আমাদের সব দুঃখ মুছে যাবে। তুমি মন দিয়ে চাষ করো, আমি প্রতিদিন প্রার্থনা করব যেন ভগবান এই পরিশ্রমের মূল্য দেন। আমার সংসারটাই আমার শক্তি, তোমরা পাশে থাকলে অসম্ভবও সম্ভব মনে হয়। এইবার আমরা শুধু ফসল নয়, নিজেদের ভাগ্যেও চাষ করছি। হে ভগবান, আমাদের এই শেষ চেষ্টাটা ব্যর্থ করো না। কিছুদিন পর ফসল ভালো হতে থাকে। গ্রামের কিছু লোক গোপালের মাঠে এসে দেখে ফসল ভালোভাবে উঠছে। গোপাল, শুনেছি ঝড়ে তোমার অনেক ক্ষতি হয়েছিল, কিন্তু দেখছি তো জমিটা আবার সবুজ হয়ে উঠছে। হ্যাঁ, ক্ষতি হয়েছিল ঠিকই, কিন্তু হাল ছাড়িনি, নতুন করে শুরু করেছি। তোমার এই জেদটাই আমাদের শেখা উচিত। আমরা তো একটু সমস্যাতেই ভেঙে পড়ি। সমস্যা আসবেই, কিন্তু পরিবার যদি এক থাকে তাহলে সব কিছু সামলানো যায়। রঘুনাথ সাহ শুনেছি এখন একটু চিন্তায় আছে। আমি কারো ক্ষতি চাই না, শুধু নিজের প্রাপ্যটুকু ফিরে পেতে চাই। মহাজনের অস্বস্তি। রঘুনাথ নিজের বাড়িতে হিসাবের খাতা খুলে বসে আছে। যদি গোপালের ফসল ভালো হয় তাহলে সে আমার ধার শোধ করে দেবে আর আমার সুদের ব্যবসা কমে যাবে। সবসময় অন্যের বিপদে লাভ খুঁজতে গিয়ে তুমি নিজের শান্তিটাই হারাচ্ছ। ব্যবসা মানেই লাভ, এখানে আবেগের জায়গা নেই। কিন্তু তুমি কি ভুলে গেছো, একসময় তোমার বাবাও কৃষক ছিলেন। হয়তো আমি ভুলে গেছি কষ্টের দিনগুলো। মানুষের অভিশাপ নিয়ে কেউ শান্তিতে থাকতে পারে না। দেখি কি হয়, তবে মনে হচ্ছে এইবার গোপাল সত্যি ঘুরে দাঁড়াচ্ছে। তাহলে তুমিও বদলাও, এখনো সময় আছে। ফসলের হাসি। কয়েক মাস পর মাঠে সোনালি ধান দুলছে। বাবা, দেখো আমাদের ধান কত সুন্দর হয়েছে, যেন সোনার সমুদ্র। এই দৃশ্যটা দেখলে সব কষ্ট ভুলে যেতে ইচ্ছে করে। ভগবান সত্যিই আমাদের প্রার্থনা শুনেছেন। এই ফসল শুধু ধান নয়, এটা আমাদের পরিশ্রমের ফল, আমাদের একতার ফল। এইবার কি আমরা মহাজনের টাকা শোধ করতে পারবো? হ্যাঁ, শুধু শোধই নয়, মাথা উঁচু করে শোধ করব। এমনি করে বেশ কিছুদিন কেটে যায়। ফসল বিক্রি করে গোপাল টাকা পায়। আজ ঋণ শোধের দিন। গোপাল টাকা নিয়ে রঘুনাথের বাড়িতে যায়। এই নিন আপনার সব টাকা, সুদ সহ। আজ থেকে আমি কারো কাছে ধারি নই। তুমি সত্যিই সব শোধ করে দিলে? হ্যাঁ, কারণ আমি বিশ্বাস করি পরিশ্রম আর সততা একদিন ফল দেয়।
আমি ভেবেছিলাম তুমি হয়তো জমি ছেড়ে দেবে, কিন্তু তুমি আমাকে ভুল প্রমাণ করলে। মানুষকে ছোট করে দেখলে সে একদিন বড় হয়ে দাঁড়ায়। হয়তো আমি কঠোর হয়ে গিয়েছিলাম, ক্ষমা চাই। ক্ষমা দেওয়া বড়ত্ব, আর আজ আমি কারো প্রতি রাগ রাখি না। এই হোলিতে আমি তোমাদের বাড়িতে আসব, নতুন করে সম্পর্ক শুরু করতে চাই। মহাজনের পরিবর্তন। রঘুনাথ গোপালের বাড়িতে আসে, মুখে নম্রতা ভাব। গোপাল, আমি আজ তোমার কাছে শুধু ব্যবসায়ী হয়ে নয়, একজন মানুষ হয়ে এসেছি। আসুন মহাজন্মশাই, আমাদের ঘর সবসময় খোলা। আমি বুঝেছি, শুধু লাভের কথা ভাবতে গিয়ে আমি মানুষের কষ্ট ভুলে গিয়েছিলাম। ভুল বুঝতে পারাই বড় কথা, তাতেই মানুষ বদলায়। আমি সিদ্ধান্ত নিয়েছি, এবার থেকে গ্রামের কৃষকদের কম সুদে সাহায্য করব। তাহলে আর কেউ আমাদের মতো কষ্ট পাবে না? না বাবা, এবার থেকে আমি অন্যের চোখের জল দিয়ে নিজের ঘর ভরাবো না। আজ আপনি সত্যিই বড় হলেন, কারণ পরিবর্তনই মানুষের আসল জয়। সুখের সংসার, এখন সবাই একসঙ্গে বসে খাবার খাচ্ছে। আজ অনেক দিন পর মনে হচ্ছে আমাদের ঘরে সত্যিকারের শান্তি এসেছে। ঋণমুক্ত মানুষই সবচেয়ে ধনী, কারণ তার মনে ভয় থাকে না। আমি পড়াশোনা শেষ করে গ্রামের জন্য কিছু করতে চাই, যেন আর কোনো পরিবার কষ্টে না থাকে। আমি কৃষি নিয়ে পড়ব, নতুন পদ্ধতিতে চাষ করব, যাতে ফসল আরও ভালো হয়। তোমাদের স্বপ্নই আমার আসল সম্পদ। এই সংসারে কষ্ট ছিল বলেই আজ সুখের মূল্য বুঝতে পারছি। গরিব হওয়া লজ্জার নয়, হাল ছেড়ে দেওয়া লজ্জার। পরিবারের একতা থাকলে সবচেয়ে বড় বিপদও ছোট হয়ে যায়। ভিডিও দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।